আগামীতে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ধর্মভিত্তিক দলগুলো। আশা ইসলামী আন্দোলনের সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট দাবিতে একাত্মতা জামায়াত এনসিপির। যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চকক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হতে দিতে হবে কঠিন পরীক্ষা। জনসম্পৃক্ততার পাশাপাশি গুরুত্ব পাবে জুলাই অভ্যুত্থানের চেতনা। এখন থেকে নজরে মনোনয়ন প্রত্যাশীদের গতিবিধি। শুধুমাত্র ত্যাগ তিতিকার উপর নির্ভর করে আমরা প্রার্থী সিলেকশন করব না। আমরা প্রার্থী সিলেকশন করব বর্তমান বাংলাদেশের জন আকাঙ্ক্ষা অনুযায়ী, জনপ্রত্যাশা অনুযায়ী, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি সাইফুল রুদ্র। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউনে থমকে রাজস্ব আদায়, ব্যাহত আমদানি রফতানি কার্যক্রম, দিনে ২৫০০ কোটি টাকা ক্ষতি, দ্রুত সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। লাগাম টানা হচ্ছে অবৈধ অটো রিকশার। আগস্টে ঢাকার রাস্তায় নামছে গতিনিয়ন্ত্রিত এই রিকশা। ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়বে শিক্ষার্থীদের অংশগ্রহণ, জানালেন উপদেষ্টা আসিফ। জুলাই থেকে ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে রাজি নয় আইএসপিএবি। বাধ্য করা হলে হিতে বিপরীত হওয়ার হুঁশিয়ারি। সর্বনিম্ন খরচ ৮০০ করার প্রস্তাব। আগামী দিনে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এ আশা প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জাতীয়র আগে স্থানীয় নির্বাচন, সংস্কার, জুলাই হত্যাযজ্ঞের বিচার সহ ১৬ দফা দাবি জানায় দলটি। সমাবেশে অংশ নিয়ে একাত্মতা জানায় জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল। স্লোগান মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ময়দান। বৃষ্টি উপেক্ষা করেই অবস্থান করেন লাখো মানুষ। মহাসমাবেশে অংশ নেন জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারাও। বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো সম্ভব। দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আটকাতে পারবে না রাষ্ট্র সংস্কার। ৫ই আগস্ট আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র নস্যাৎ না হবে আমরা একতাবদ্ধ থাকব। অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া ভোট গ্রহণযোগ্য হবে না জানিয়ে নির্বাচন সামনে রেখে ইসলামী ও গণতন্ত্র মনা দলগুলোকে এক কাতারে আসার আহ্বান জানান নেতারা। দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চকক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। পরে জুলাই হত্যাযজ্ঞের বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জাতীয়র আগে স্থানীয় নির্বাচন এবং ইসলামী দলগুলোর ঐক্যসহ ১৬ দফা ঘোষণাপত্র পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই
হবে প্রধান রাজনৈতিক শক্তি। সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা জানান নেতারা। আজকের মহাসমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতৃবৃন্দের দাবি, আগামী দিনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান ঘটবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। এখন দেখার বিষয় সাধারণ মানুষেরা নতুন শক্তিকে কতটুকু গ্রহণ করে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতারা বলছেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে, ষড়যন্ত্র করে কেউ থামাতে পারবে না। কোনো দল চাইলেও ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে 18 মাসে 1 কোটি চাকরির সংস্থানের প্রতিশ্রুতি দলটির। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মৌলভীবাজারের রাজগঞ্জ উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। শনিবার দুপুরে রাজনগর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে, একে ষড়যন্ত্র করে কেউ থামাতে পারবে না। দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে, এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র সার্থক হবে না। এদিকে সন্ধ্যায় রাজধানীর বনানীতে সাংস্কৃতিক সংগঠন জাসাসের কর্মী সভায় স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, দীর্ঘ 15 বছর ধরে তরুণরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। রাজনৈতিক অধিকার চাইলে অত্যাচারের শিকার হয়েছে সাংস্কৃতিক কর্মীরাও। দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের যে নবীন প্রজন্ম, তারা কিন্তু তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে না। সঙ্গীত শিল্পীরা যখন এই কঠিন সময়ে তারা যখন বিএনপির আদর্শের কথা বলেছে, তাদেরকে বিগত স্বৈরাচারী সরকার চরম নির্যাতনের মুখোমুখি করেছে। এদিকে সিলেটের মেন্দিবাগে বিজনেস ডায়ালগ ব্যবসায়ীদের মতবিনিময় সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়, তবে গণতান্ত্রিক অধিকার হিসেবে যে কোনো দল নির্বাচন চাইতে পারে। বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের সমর্থন নিয়ে এই দল, সুতরাং আমরা জনগণের সাথে সবসময় থাকি, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য। এটা শুধু বিএনপির কথা নয়, সারা দেশের মানুষ অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি 18 মাসে 1 কোটি চাকরির সংস্থানের প্রতিশ্রুতি দেন আমির খসরু। বাংলাদেশের মানুষের সাংবিধানিক শাতিলা শারমিন, সময় সংবাদ। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির তৃণমূলে শুরু হয়ে গেছে নানামুখী প্রস্তুতি, কিন্তু প্রার্থিতা আদায়ে নেতাদের এবার দিতে হবে কঠিন পরীক্ষা। ত্যাগ ও সংগ্রামের পাশাপাশি গুরুত্ব পাবে জনসম্পৃক্ততা ও জুলাই অভ্যুত্থানের চেতনা। এমনই বার্তা দিলেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের টিকিট প্রত্যাশীদের গতিবিধি এখন থেকেই নজরে রাখা হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন আহমেদ সালেহীন। কখনো প্রতিবাদ, কখনো বিক্ষোভ, আবার কখনো জনগণের দাবি নিয়ে প্রায় 17 বছর রাজপথে সংগ্রাম করেছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। সবকিছুর মূলেই ছিল বিগত সরকারের বিদায় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবি। গত বছরের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকার পালাতে বাধ্য হলে নতুন করে সুযোগ তৈরি হয় সেই কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত নির্বাচন আয়োজনের। ফ্যাসিবাদের পতনের পর কেটেছে প্রায় 11 মাস। ভোটের প্রশ্নে নানা সমীকরণে আগামী ফেব্রুয়ারিতে শর্ত সাপেক্ষে নির্বাচনের সম্ভাব্য সময় বেছে নিয়েছে সরকার। যদিও রোডম্যাপ ঘোষণার আগেই দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। এমন ঘোষণায় নির্বাচনের সম্ভাব্য সময়ের 7-8 মাস আগেই জনসম্পৃক্ততা ও দলের পক্ষে ভোট টানতে মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় প্রতীকে নিজেদের টিকিট নিশ্চিতে বিভিন্ন স্থানে ইতিমধ্যে ব্যানার ফেস্টুনও সেটেছেন অনেকে। আমরা একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি সবসময় আছে এবং ছিল এবং থাকে। সারা বাংলাদেশের প্রত্যেকটি এলাকাতেই সাধারণ মানুষের সাথে কথা বলছি, আমরা তাদের মতামত নিচ্ছি, তাদের সাথে তাদের কি সমস্যাগুলো রয়েছে, কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করা
করা যায়। আগামী নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে কঠিন পরীক্ষা দিতে হবে নেতাকর্মীদের, এমনটাই জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমদ। বলছেন, শুধু ত্যাগী বা সংগ্রামী হলেই হবে না, মনোনয়ন প্রত্যাশীদের থাকতে হবে জনগণের সমর্থন সহ নানা যোগ্যতা। যে শুধুমাত্র ত্যাগ তিতিকার উপর নির্ভর করে আমরা প্রার্থী সিলেকশন করব না। আমরা প্রার্থী সিলেকশন করব বর্তমান বাংলাদেশের জন আকাঙ্ক্ষা অনুযায়ী, জনপ্রত্যাশা অনুযায়ী, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী। শুধুমাত্র তার ত্যাগ তিতিকাকে দেখি, জনগণের প্রত্যাশাকে যদি অবহেলা করি, সেটা ভুল হবে। বৃহত্তর দল হিসেবে বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান, হাতের সময় থাকায় দলের টিকিট প্রত্যাশীদের নজরে রাখা হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি বিএনপি সবসময় ছিল, নির্বাচনমুখী দল হিসেবে সবসময় থাকে। আমরা যেটা করি সেটা আপডেট করি। নির্বাচন অনুষ্ঠানের জন্য শুধু প্রার্থী বাছাইয়ের বিষয় নয়, নির্বাচনী ইশতেহার, ম্যানিফেস্টো এগুলো আমাদেরকে প্রস্তুত করতে হবে। নির্বাচনী তফসিলের পর শরিকদের সঙ্গে আসন বন্টনের বিষয়গুলো সামনে আসবে বলেও জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে যারা নির্বাচন চায় তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্ব বা বানচাল করা। বিকেলে রাজধানীতে এক আয়োজন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বাংলাদেশের সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট সম্ভব নয় বলেও জানান বিএনপি নেতা। পিআর পদ্ধতি তো আমরা আপনাকে আগেই প্রত্যাখ্যান করেছি। পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের এই সিস্টেমে কখনো উপযুক্ত নয়। আমরা এখানে এক ব্যক্তির এক ভোট এবং সরাসরি ভোট প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে ভোট দেবে এবং এটাকে বলা হয় ফার্স্ট পাস দি পোল। সেই সিস্টেমের মধ্যে আমরা আছি। জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো। 36 দিন কর্মসূচি পালন করবে বলে বিএনপি ও জামাত। শহীদদের জন্য দেয়া সহ পরিবারের জন্য বিশেষ সম্মাননা ও আলোচনা সভা সহ থাকছে বিভিন্ন আয়োজন। ছাত্র জনতার 36 দিনের আন্দোলনে পাল্টে গেছে দেশের রাজনৈতিক গতিপথ। গণঅভ্যুত্থানের মুখে পতন হয়েছে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনে। সেই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নানা আয়োজন হাতে নিয়েছে রাজনৈতিক দলগুলো। 24-এর গণ অভ্যুত্থান স্মরণে 1 জুলাই সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আলোচনা সভা করবে বিএনপি। শনিবার দুপুরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেন্যু পরিদর্শন করেন আয়োজক কমিটির সদস্যরা। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। 1 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত যাব, মানে 5ই আগস্টকে সামনে রেখে আমাদের প্রোগ্রামটা হবে 6 আগস্ট। যাদের সন্তানরা পৃথিবী থেকে চলে গেছেন গণতন্ত্র ফেরানোর জন্য, তাদেরকে বিশেষ মর্যাদা দিতে হবে এই জুলাই আগস্টে। এদিকে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে জামাত। 1 জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় হবে দোয়া মাহফিল। 5 আগস্ট দেশব্যাপী গণমিছিলের মধ্যে দিয়ে শেষ হবে মাসব্যাপী কর্মসূচি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান। শহীদ আবু সাইদ তার এই সাহসী জীবনদান, সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। 36 দিনের মাসব্যাপী কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে দিনব্যাপী শাটডাউন কর্মসূচিতে সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ব্যাহত হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। তবে পাসপোর্টধারী যাত্রী সেবা কর্মসূচির আওতামুক্ত রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্থার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যদিও এনবিআর এর পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল, তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। ফেসিস্টের 200 চেয়ারম্যান আব্দুর রহমান খান স্যার, ওনার পদত্যাগ চাই আমরা। চেয়ারম্যান স্যার
পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। বিকেল 3টে নাগাদ রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ব্যবসায়ীদেরকে আমরা সবসময় সুবিধা দিয়েছি, সবসময় সহায়তা করেছি। তারা যদি সরকারকে এই বিষয়ে বলেন তাহলে সরকার দ্রুত আমাদেরকে আলোচনার টেবিলে ডাকবেন। এ সময় সরকারের সাথে সমস্যা নিরসনে আলাপ আলোচনায় বসতে আগ্রহী বলেও জানান তারা। অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে। আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্য দিয়ে সেটা শুরু করতে হবে। এদিকে দেশজুড়ে আঞ্চলিক দপ্তর ও কাস্টম হাউসগুলোতে কর্মসূচি পালন করায় অচল হয়ে পড়ে রাজস্ব কার্যক্রম। চট্টগ্রামে ব্যাহত হয় আমদানি রফতানি। 9:30 পৌনে 10টায় আমি এখানে ইন করছি, প্রত্যেকটি শাখায় গেলাম, সব শাখায় তালা মারা। কিন্তু আমাদের কার্যক্রমের খুব ব্যাঘাত হইতেছে, কারণ আমরা আসছি অ্যাসেসমেন্ট করার জন্য। আজকে কাস্টম তো এনবিআর সার্কুলার খোলা থাকার কথা, কিন্তু আমরা এসে দেখলাম যে সমস্ত কার্যক্রম, সমস্ত সেকশনগুলো বন্ধ। স্থবির হয়ে আছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যাত্রী পরিবহন ছাড়া এখানেও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার রাস্তায় সড়ক দুর্ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী ব্যাটারি চালিত অটোরিকশা। অবৈধ এসব রিকশার লাগাম টানতে নতুনভাবে রাস্তায় নামছে গতিনিয়ন্ত্রিত এই রিকশা। ইতিমধ্যে চালু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামছে গতিনিয়ন্ত্রিত ই রিকশা। বলেন, পুলিশের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়ানো হবে শিক্ষার্থীদের অংশগ্রহণ। রাজধানীর রাস্তায় প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এর পেছনে বেশিরভাগ ক্ষেত্রে দায়ী ব্যাটারি চালিত দ্রুতগতির রিকশা। এবার ব্যাটারি চালিত রিকশা দৌরাত্ম্য কমাতে আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামবে গতি নিয়ন্ত্রিত এইসব ই রিকশা। শনিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত ই রিকশার মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এলাকা এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি 3 চাকার এইসব ই রিকশা। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে। যখন 5ই আগস্টের পর কোনো আইন শৃঙ্খলা ছিল না দেশে, তখন ট্রাফিক কন্ট্রোল করেছিল আমাদের স্টুডেন্টরা। সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় এটাকে বাস্তবায়ন করতে চাই। যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন, সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন। তারা পরবর্তীতে আমাদের রিকশা চালকদেরকে ট্রেন করবেন। অনুষ্ঠানে উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ ইজাজ বলেন, ই রিকশা চালু হবার পর ওইসব এলাকা থেকে অনুমোদনবিহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। নিরাপদ সড়ক, এটা তো মানুষের অধিকার এবং এটার সাথে জীবন জড়িত। সুতরাং যেই বাহনগুলো এখন এই টেসলার নামে প্রতিদিন বাজারে আসছে, মাঠে আসছে, এটা তো মানুষের জনস্বাস্থ্য এবং জীবনের সাথে হুমকির সম্মুখীন। সুতরাং এটাকে আমরা কিভাবে প্র্যাগমেটিক্যালি ফেজ আউট করতে পারি, সেই প্রচেষ্টাই কিন্তু দীর্ঘ 8 মাস যাবৎ বিভিন্ন সময় করা হয়েছে, আপনারা দেখেছেন। প্রথম ধাপে 300 প্রশিক্ষণার্থীকে ই রিকশা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পরবর্তীতে তারা চালকদের প্রশিক্ষণ দেবেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে ফোনালাপ ফাঁসের জেরে বেকায়দায় প্রধানমন্ত্রী। পদত্যাগ দাবিতে ব্যাপক আন্দোলন। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। 1 জুলাই থেকে গ্রাহককে 400 টাকায় ইন্টারনেট সেবা দিতে সরকার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করেছেন ব্রডব্যান্ড সেবাদাতারা। উল্টো 400 টাকা থেকে সর্বনিম্ন খরচ বাড়িয়ে 800 করার প্রস্তাব দিয়েছেন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। নির্দেশনা মানতে বাধ্য করা হলে হিতে বিপরীত হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশে অনলাইন কেনাকাটা, তথ্য ও বিনোদন সহ নানা কাজে প্রতিদিন 6800 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যার অর্ধেকের বেশি ব্যবহার করেন 1,43,00,000 ব্রডব্যান্ড গ্রাহক।
গেল মে মাসে গ্রাহক পর্যায়ে 5 থেকে 20 Mbps পর্যন্ত 3 ক্যাটাগরিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম 20% বা 100 টাকা কমায় বিটিআরসি। পহেলা জুলাই থেকে 500-র পরিবর্তে 400 টাকায় 5 Mbps গতির ইন্টারনেট সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে নতুন দর কার্যকরের 2 দিন আগে শনিবার টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন টিআরএনবির কর্মশালায় সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। বিটিআরসি হয়তো বাধ্য করতে পারে যে না, তোমাদের 400 টাকার প্যাকেজও ইন্ট্রোডিউস করতে হবে। সেই ক্ষেত্রে হয়তোবা ইন্ডাস্ট্রির মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হবে, এটার দায়িত্ব হয়তোবা আলটিমেটলি যে পলিসি মেকার আছে ওনাদের উপর যেই পড়বে, এবং এটা 400 টাকায় ইন্টারনেট কোনোভাবেই সম্ভব না। খসড়া টেলিকম নীতিমালায় মূল নেটওয়ার্ক থেকে অপটিক্যাল ফাইবার দিয়ে গ্রাহকের কাছে সরাসরি ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ রাখা হয়েছে মোবাইল অপারেটরদের জন্য, যা নিয়ে আপত্তি জানায় আইএসপিএবি। মোবাইল অপারেটর চাচ্ছে ইন্ড ইউজারকে দিতে, কে কি চাচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে 18 কোটি জনগণকে কোয়ালিটি অফ সার্ভিস আমরা কিভাবে দিতে পারছি। কর্মশালায় সরকারের পক্ষ থেকে স্টারলিংকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন আইএসপিএবির সভাপতি। লেভেল প্লেইং ফিল্ড দেন, সেটা হোক প্যারিসের কোম্পানি আর হোক ইউএস এর কোম্পানি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 262 জন। নাজুক পরিস্থিতি বরগুনায়। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 68 জন। শুক্রবার রাতে পাথরঘাটা থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেবার পথে মৃত্যু হয় মনিরা নামক এক নারীর। তিনি পাথরঘাটা উপজেলা পরিষদে সিএ পদে কর্মরত ছিলেন। এছাড়া বেতাগী উপজেলার বাসিন্দা আব্দুর রহমান শেরিবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25 জনে, আর আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 2779 জনে। বনভূমি দখল করে অবৈধ বসতি নির্মাণ। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে উচ্ছেদ 2 শতাধিক স্থাপনা। এদিকে কুষ্টিয়ার গড়ায় তীররক্ষা বাঁধে গুড়িয়ে দেওয়া হলো 45টি অবৈধ স্থাপনা। বনভূমি দখল করে অবৈধ বসতি নির্মাণের মহোৎসব, ধ্বংসের মুখে বনাঞ্চল। গাজীপুরের মণিপুর, নয়াপাড়া, বেগমপুর ও বিটের ডগরি গ্রামে বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদে শনিবার সকালে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় 2 শতাধিক বসতবাড়ি ও স্থাপনা ভেঙে দেয়া হয়। যৌথ বাহিনী জানায় 5 আগস্টের পরপরই গাজীপুরের বিভিন্ন অঞ্চলে সংরক্ষিত বনভূমি জবরদখল করে অবৈধ বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হয়। এতে সংরক্ষিত বনাঞ্চলের বিশাল অংশ বেদখল হয়ে যায়। বনভূমি রক্ষায় মন্ত্রণালয়ের নির্দেশনায় অবৈধ বসতবাড়ি চিহ্নিত করে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয়রা। এদিকে কুষ্টিয়ায় গড়াই নদীর তীর রক্ষায় অভিযান চালিয়ে 45টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। সকালে শহরের জেলা পরিষদ পার্ক থেকে হরিপুর সেতু পর্যন্ত 3.5 কিলোমিটার এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন। গড়াই নদী ও বাঁধ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহাল আব্দুল্লাহ আলভি। সময় সংবাদ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁসের জেরে শনিবার রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। এ সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেন বিক্ষোভধারা। এবার দল নয়, জাতির পক্ষে মাঠে নেমেছে মানুষ। থাইল্যান্ডের পতাকা হাতে স্থানীয় সময় শনিবার ব্যাংককের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী পেতংতান সিনোওয়াত্রার পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে ব্যাংককের বিজয় স্মারক চত্বর। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে থাই প্রধানমন্ত্রী ফোনালাপ ফাঁসের পর পেতংতাংয়ের বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ সহ নানা ইস্যুতে সংকটের মধ্যেই গেল সপ্তাহে ফাঁস হওয়া ওই টেলিফোন আলাপে কম্বোডিয়ার নেতা কি চান সে প্রশ্ন করেন থাই প্রধানমন্ত্রী। একই সঙ্গে থাইল্যান্ডের সেনাবাহিনীর এক কমান্ডারকে উদ্দেশ্য করে তিনি বলেন, কমান্ডার থাই সরকারের পক্ষে নেই। আর এতে শুরু হয় বিতর্ক। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও সম্মানকে হুমকিতে ফেলেছে। প্রথমত, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে অনেক বিরোধপূর্ণ ইস্যু রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এক কমান্ডারকে খাটো করেছেন, তার উপর আবার কম্বোডিয়ার নেতা কি চান সেটাও জানতে চেয়েছেন। আর এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা স্বাধীনতাকে অসম্মান করা। সরকারের পদত্যাগ চাইলেও তাতে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক তা চান না আন্দোলনকারীরা।
আমরা চাই না যে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক, কারণ আমাদের সেনারা এর মধ্যেই তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদের দায়িত্ব পালন করছে। আর অতীতেও সেনা অভ্যুত্থান দুর্নীতির সমাধান আনতে পারেনি। সরকার বিরোধী এই বিক্ষোভের ডাক দিয়েছে ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড, যারা গত 2 দশকে সিনাওয়াত্রা পরিবারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। পেউথাই পার্টি 2023 সালে ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বড় সরকার বিরোধী সমাবেশ। প্রধানমন্ত্রী পেতোংটাং বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জ, জোট সরকারের টানাপোড়েন এবং আগামী মাসের অনাস্থা ভোটের মুখে রয়েছেন। অতীতেও এমন আন্দোলনের জেরে সামরিক হস্তক্ষেপ কিংবা আদালতের রায় পর্যন্ত গড়াতে দেখা গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রয়োজনে ইরানে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক প্রতিনিধিদের পরিদর্শনের দাবি তোলেন ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ সামরিক কর্মকর্তাদের জানা যায় তেহরানে মানুষের ঢল নামে। ইসরায়েলি হামলায় নিহত ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের জানা যায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ছিলেন বাহরাইন, ইরাক সহ কয়েকটি আরব দেশের প্রতিনিধি। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামীতে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ধর্মভিত্তিক দলগুলো, আশা ইসলামী আন্দোলনের। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট দাবিতে একাত্মতা জামায়াত এনসিপির। ভোট বানচাল কিংবা বিলম্ব করতে সামনে আনা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি। অভিযোগ বিএনপির, ষড়যন্ত্র করে নির্বাচনের ট্রেন থামানো যাবে না, হুঁশিয়ারি নেতাদের। এবং এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউনে থমকে রাজস্ব আদায়, ব্যাহত আমদানি রপ্তানি কার্যক্রম, দিনে 2,500 কোটি টাকা ক্ষতি, দ্রুত সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।